নমস্কার, আপনারা দেখছেন হাও গন্ধবিচারের আরও একটি পর্ব নিয়ে আমি ঐশী চলে এসেছি আপনাদের সামনে। এখন দেশ জুড়ে রাজনৈতিক ব্যক্তি পূজা এক উন্মাদনার পর্যায়ে চলে গিয়েছে। সংখ্যাগরিষ্ঠের কণ্ঠস্বর কোথাও গিয়ে সংখ্যালঘুকে দমন করতে শুরু করেছে। দেশ জুড়ে এক ধার্মিক আবহ এবং সংবিধান কোথাও গিয়ে আক্রান্ত, এবং তারই সঙ্গে এখন আর দেশে কেউ মিলে সুর মেরা তুমহারা গাইছেন না, অর্থাৎ বহুত্ববাদকে কবর চাপা দিয়ে এখন শুধুমাত্র হিন্দুত্ববাদের প্রচার চলছে। আর এমতাবস্থায় যখন দেশ এক ধর্মের দিকে অগ্রসর হচ্ছে, তখন একটি সমান্তরাল রাজনৈতিক বক্তব্য উঠে আসা গণতান্ত্রিক দেশে এটাই কাম্য। ভারতের বুকে ঘটে চলা একপেশে হিন্দুত্ববাদী প্রচারের বিরুদ্ধে নির্বাচনী জোট বা রণকৌশল কাজে দেবে না। এই মুহূর্তে যেটা দরকার সব থেকে বেশি তা হচ্ছে সংবিধানকে পুনঃপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের জোর আরও বেশি করে বাড়িয়ে তোলার জন্য বিশেষ ধর্মের ঊর্ধ্বে গিয়ে সংবিধানকে সামনে রাখা, বহুত্ববাদের প্রচার করা, বহুত্ববাদের মর্যাদা বৃদ্ধি করা, এবং এই সমস্ত জিনিসটা করতে গেলে রাস্তায় থেকে মাঠে ময়দানে থেকে সেই পরিসরকে বৃদ্ধি করতে হবে। আর এমতাবস্থায় রাহুল গান্ধীর ন্যায় জোড়ো যাত্রা, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা কি প্রভাব ফেলবে, সেই বিষয় নিয়ে আজকের গন্ধবিচার। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যখন সারা দেশ রামময় হয়ে রয়েছে, যখন একজন রামের প্রাণ প্রতিষ্ঠা করে সেখানে রামলালার মূর্তিতে ফুল বর্ষণ করছেন, তখনই সেখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে একজন রাস্তায় হাঁটছেন, নৌকায় চড়ছেন, বাসে চড়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করার চেষ্টা করছেন, এবং তারই সঙ্গে কোথাও গিয়ে তাদের যে সমস্ত ন্যায় এবং ভারত জোড়ার যে কনসেপ্ট সেটা ছড়িয়ে দিচ্ছেন। এবং এই দুটো জিনিসই ভারতীয় রাজনীতিতে সমান্তরালভাবে ঘটছে, একই দিনে একই সময়ে ঘটছে। কোনো বিষয়কেই কিন্তু এই মুহূর্তে উপেক্ষা করা যাবে না। একদিকে যেমন এই হিন্দুত্ববাদী প্রচার, অন্যদিকে যখন এই হিন্দুত্ববাদী প্রচারকে কমব্যাট করার জন্য রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উৎসবে সামিল না হয়ে কংগ্রেস ভারত জোড়ো ন্যায়যাত্রা সংগঠিত করছে, রাহুল গান্ধী পথে পথে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, তখন দুটি বিষয় চোখের সামনে একেবারে ফুটে উঠছে। তা কি? এক, রাহুল গান্ধী দুবারই কিন্তু পরাজিত হয়েছেন। যে দুবারের নির্বাচনে দেখা গিয়েছে বিজেপিকে একদম মূল কাণ্ডারি করে নিয়ে গিয়ে মোদি দুবারই নির্বাচনে জয়লাভ করেছেন, এবং আগামী দিনে লোকসভা নির্বাচন আসছে, যে নির্বাচনে আবার সমগ্র শক্তি নিয়ে সর্বগ্রাসী বিজেপি আবার ঝাঁপিয়ে পড়তে চলেছেন, তখনই রাহুল গান্ধী কোথাও গিয়ে দুটো নির্বাচনে একেবারে ভালো ফলাফল করতে পারেনি তার দল। এবং এমতাবস্থায় এই সম্পূর্ণ জিনিসটা যখন সংগঠিত হচ্ছে, তখন আগামী দিনে লোকসভা নির্বাচনের কি কি প্রভাব পড়বে সেইটা নিয়ে একটা বিস্তর আলোচনা হচ্ছে। কারণ যখন প্রথমবারের জন্য ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী বেরিয়েছিলেন, তখন কেরল থেকে কাশ্মীরের দিকে যখন তিনি যাত্রা করছিলেন, তখন কিন্তু নির্বাচন যেগুলো ছিল, গুজরাটে যে নির্বাচন ছিল সেটাকে কিন্তু কোথাও গিয়ে রাহুল গান্ধী স্কিপ করে গিয়েছিলেন সেই জায়গাটি। অর্থাৎ নির্বাচনের সঙ্গে ভারত জোড়ো ন্যায়যাত্রার সম্পর্ক নেই, ভারত জোড়ো যাত্রার সম্পর্ক নেই, এমনটাই কিন্তু কংগ্রেস প্রতিস্থাপিত করার চেষ্টা করেছে। কিন্তু কোথাও গিয়ে এই রাজনীতির আলোচনা যখনই চলে আসে, তখন জনপ্রিয়তার নিরিখে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর সামনে দাঁড়াতেই পারবেন না। তিনি দুবার হেরে গিয়েছেন, কার্যত বলা যেতে পারে গোহারা হেরে গিয়েছেন, এবং বর্তমানে যে বিরোধী দলের অবস্থান দেশের বুকে সেটাও কিন্তু একেবারে সংকটের মুখে রয়েছে। তাই কোথাও গিয়ে এই জিনিসটা তো জলের মতো পরিষ্কার যে জনপ্রিয়তার নিরিখে বিজেপি এবং নরেন্দ্র মোদীকে কমব্যাট করার জন্য রাহুল গান্ধীদের পক্ষ থেকে সেরকম কোনো ধারালো অস্ত্র নেই। তবে অস্ত্র রয়েছে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী প্রচারের বিরুদ্ধে কোথাও গিয়ে মাঠে ময়দানে থেকে সাধারণ মানুষের ন্যায়ের কথা তুলে অন্যায় যেগুলো সংগঠিত হয়েছে সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়ে কোথাও গিয়ে সাধারণ মানুষকে এককাট্টা করা। এবং রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে কি সেটাই করার চেষ্টা করছে। তারই সঙ্গে এই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা যে প্রভাব ফেলেছিল, সেই প্রভাব লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় জোড়ো যাত্রার কতটা প্রভাব পড়বে সেই দিকে রয়েছে আমাদের নজর। শুধু মন্দিরের কথা না বলে বা মোদির বিরোধিতা না করে রাহুল গান্ধী তার প্রচার যন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষের যে সমস্ত দুর্দশাগুলি রয়েছে, দেশের বুকে বেকারত্বের হার যেভাবে বাড়ছে, চা বাগানের শ্রমিক থেকে শুরু করে যারা শ্রমিকরা রয়েছেন কলকারখানাতে, তাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত, এবং বিজেপি চালিত যে সমস্ত রাজ্যগুলিতে সরকার চলছে তাদের যে সংগঠিত করা দুর্নীতি, এই সমস্ত বিষয় নিয়ে বারংবার তিনি সোচ্চার হচ্ছেন, এবং তার কথোপকথনে এই বিষয়গুলি বারংবার উঠে আসছে। এবং এর থেকে পরিষ্কার হচ্ছে একটা বিষয়, যা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থেকে সরে এসে কোথাও গিয়ে আদর্শ, ভাবধারা এবং তার সঙ্গে নীতিবোধের রাজনীতিতে এবার গা হেলাচ্ছে কংগ্রেস শিবির। আমরা দেখতে পেয়েছি বারংবার মোদি ম্যাজিক, মোদি কি গ্যারেন্টি এই সমস্ত প্রচার করে প্রত্যেকটি জায়গায় বিজেপি গেরুয়া ঝড় তুলেছে, এবং সেই ফাইটের এগেনস্টে কোথাও
কোথাও গিয়ে মোদি ম্যাজিকের বিরোধিতায় পরাজিত সৈনিক রাহুল গান্ধীর মুখ রাখলে তা যে ধোপে টিকবে না সেটা বুঝতে পেরেছে কংগ্রেস শিবির, এবং সেই কারণেই আদর্শবোধ এবং তার সঙ্গে নীতিবোধ এবং ভাবধারা এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে লড়াইটা যাতে আদর্শ এবং নীতির সঙ্গে হয় সেই দিকেই কিন্তু লক্ষ্য রাখছে হাত শিবির। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা কিংবা ভারত জোড়ো ন্যায় যাত্রা আসর আলো দেখালেও এই যাত্রাকে আরও অনেক পথ অতিক্রম করতে হবে। এই যে দেখা যাচ্ছে যে জোটের অন্দরে এক বিশাল ফাটলের সৃষ্টি হয়েছে, নীতিশ কুমার বেরিয়ে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বঙ্গের বুকে তারা একা লড়াই করবে, তৃণমূল কংগ্রেস একা লড়াই করবে। অর্থাৎ এই সমগ্র জিনিসটা থেকে বোঝা যাচ্ছে যে আদর্শগতভাবে বিরোধী শিবির কিন্তু ছন্ন ছাড়া, যে বিষয়কে সামনে রেখে তারা এক ছাতার তলায় এসেছিল, বিজেপি বিরোধিতা করতে যারা এক ছাতার তলায় এসেছিল তাদের একই সুরে গাওয়াতে পারছেন না রাহুল গান্ধী। সেক্ষেত্রে কোথাও গিয়ে নিজেদের দলও অর্থাৎ কংগ্রেসও কোথাও গিয়ে রাহুল গান্ধীর বিভিন্ন অবস্থান নিয়ে দ্বিধাবিভক্ত, এবং এই দ্বিধাবিভক্ত দলকে এককাট্টা করতে, সাধারণ মানুষকে এককাট্টা করতে, ভোট বাক্সে সেই প্রতিফলন ফলাতে গেলে তাকে একদম ধারাবাহিকভাবে রাস্তায় থাকতে হবে, সাধারণ মানুষের পাশে থাকতে হবে। এবং বারংবার রাহুল গান্ধীর যে রাজনীতিতে ধারাবাহিকতার অভাব রয়েছে সেই বিষয়টাই কিন্তু বারংবার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে রাহুল গান্ধীর। এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা সেই আশার আলো দেখালেও এই বিষয়টাও কিন্তু একেবারেই উপেক্ষা করার মতো নয় যে জোটের অন্দরে যে কোন্দলের সৃষ্টি হয়েছে, জোটের অন্দরে যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে সেটা আগামী দিনে খুব একটা আশার আলো কংগ্রেস শিবির অথবা বিরোধী জোটকে দেখাতে চলেছে না। ভারত জোড়ো যাত্রার প্রথম পর্ব রাহুল গান্ধীর যে ভাবমূর্তি দেশের বুকে ছিল তা পরিবর্তন করতে অনেকটাই সাহায্য করেছিল, এবং তারই সঙ্গে সেই যাত্রা কোথাও গিয়ে শোরগোল ফেলে দিয়েছিল সর্বভারতীয় স্তরে। সর্বভারতীয় স্তরে রাহুল গান্ধী যে একজন বিশিষ্ট নেতা সেই হিসেবেও কিন্তু প্রতিষ্ঠিত করতে তাকে অনেকটাই সাহায্য করেছিল ভারত জোড়ো যাত্রা, এবং তার ফলও পেয়েছিল কংগ্রেস। এবং ভারত জোড়ো ন্যায় যাত্রায় যদি তিনি বারংবার সে সাধারণ মানুষের ইস্যুগুলোতে এককাট্টা হয়ে সকল মানুষকে নিয়ে একেবারে সোচ্চার হতে পারেন তাহলে সেটাও আগামী দিনে লোকসভা নির্বাচনে ফলপ্রসূ হতে পারে, এবং তা গণতান্ত্রিক দেশের জন্য খুবই ভালো। এবং এই সমস্ত বিষয়গুলি যখন ঘটছে তখন দেখা যাচ্ছে মেইনস্ট্রিম মিডিয়া, মূলধারার যে সংবাদ মাধ্যম, তা কিন্তু রাম মন্দিরের পাশাপাশি রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রাকেও একেবারেই উপেক্ষা করতে পারছে না। সেই ভারত জোড়ো ন্যায় যাত্রাও মেইনস্ট্রিম মিডিয়ার এয়ার স্পেসে কিন্তু পৌঁছে যাচ্ছে, এবং তারই সঙ্গে রাহুল গান্ধীকে কিন্তু রাম মন্দিরের সাথে সাথেও সেই রাহুল গান্ধীর ন্যায় জোড়ো যাত্রাকেও কিন্তু দেখানো হচ্ছে। অর্থাৎ তারই সঙ্গে এই সমস্ত বিষয় যখন ঘটছে, মূলধারার সংবাদ মাধ্যম যখন তাকে উপেক্ষা করতে পারছে না, তখনই যে সমস্ত জায়গাগুলিতে বিজেপি চালিত সরকার রয়েছে তারাও কিন্তু তাকে উপেক্ষা করতে পারছে না। তাই বারংবার দেখা যাচ্ছে আসাম থেকে শুরু করে মণিপুর প্রত্যেকটি জায়গায় রাহুল গান্ধীকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে সাধারণ মানুষের ইস্যুগুলি নিয়ে যদি রাহুল গান্ধী সোচ্চার থাকতে পারেন এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের দাবিতে রাস্তায় পড়ে থাকতে পারেন তাহলে আগামী দিনে তা দেশের জন্য ভালো, দশের জন্য ভালো, কংগ্রেস দলের জন্যও ভালো, এবং সর্বোপরি গণতন্ত্রের জন্য ভালো। আজকের গন্ধবিচার এই পর্যন্তই। আগামী দিনে রাজনৈতিক গন্ধবিচার দেখতে চোখ রাখুন হাওয়ের পর্দায়। থিঙ্ক অল্টারনেটিভ, সার্চ হাও।